ইয়েস স্যার, ভালো আছি। সবাই ভালো আপনি আছো? কেমন? আছি ভালো আমি। তোমাদের উপস্থিতি আজকে কতজন? অনলি 5। আরো বাড়বে না? আমরা কিছুক্ষণ ওদের জন্য ওয়েট করি, ওরা আসুক সবাই। তো এটা কি গেঞ্জি গায়ে দিছো সবুজ মিয়া? তোমার এটা কি গেঞ্জি গায়ে দিছো তুমি? স্যার এটা একটা দিছি স্যার। 92, 92, হ্যাঁ 92 স্যার না স্যার, নর্মাল গেঞ্জি স্যার। লেখা 92, তোমার গেঞ্জিতে লেখা 92। 92 কি ইন্ডিকেট করে? 9 মাইনাস 7, 2 তাহলে হবে 7 না? আর 9 এর সাথে 2 যোগ না করলে স্যার, টি শার্ট বলা যায় স্যার। ওকে। তো যাই Yes, হোক, sir. আমরা আমাদের এখন লেখাপড়া শুরু করি। Today our lesson is about India. Today our most important topics of India. India is surrounded uh, around the Bangladesh. বাংলাদেশের চারপাশ বেষ্টিত কে? ইন্ডিয়া। India also important for political, economical, and democratical. Okay. Read the following text and complete the activities in section C and D. তো ইন্ডিয়ার এই একটি ছোট পার্শ্ববর্তী দেশ হচ্ছে আমাদের বাংলাদেশ, এবং আমাদের এই বাংলাদেশের পাশে একটি বিশাল দেশ হচ্ছে ইন্ডিয়া। ওকে। তো আমাদের দেশের কালচার, ইকোনমিক্স, তারপরে পলিটিক্যাল, এডুকেশনাল সিস্টেম সবকিছুই বেসিক্যালি ইন্ডিয়াকে ফলো করা হয় আমাদের দেশে, এবং আমাদের দেশের সবকিছুই ডমিনেট করা হয় ইন্ডিয়ার দ্বারা। কথা বুঝতে পারছো? কারণ একটি ছোট দেশের পাশে যদি একটি বড় দেশ থাকে, সাধারণত সে বড় দেশটা কি ছোট দেশটাকে শাসন করবে, ডমিনেট করবে। ঠিক আছে, এটাই নিয়ম। বড় ভাইয়ের কাছে যদি ছোট ভাই থাকে, ছোট ভাই কার কথা শুনবে? বড় ভাইয়ের কথা শুনবে। এটাই হচ্ছে বাস্তবতা। তো ভৌগোলিক ভাবে আমরা এরকমই একটা মানচিত্রের ভিতরে বসবাস করতেছি, এবং আমাদের সবকিছুর জন্য বেসিক্যালি ইন্ডিয়া গুরুত্বপূর্ণ। ইন্ডিয়াকে আমাদেরকে গুরুত্ব দিয়ে সামনে রাখতে হবে, দেন অন্য কিছু করতে হবে। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। সবাই পড়ায় হাত দাও। সবাই কি পড়ায় হাত দিচ্ছ? হ্যাঁ। ইউনিট 6 লেসন ইয়েস স্যার। ইউনিট 6 লেসন 4 বের করছে সবাই? হ্যালো। ইউনিট 6 লেসন স্যার 4। আর একটা পেজ হচ্ছে 87, পেজ হচ্ছে 87। ওকে। ইন্ডিয়া ইজ আওয়ার ক্লোজেস্ট নেইবার। ইন্ডিয়া হচ্ছে আমাদের খুব নিকটবর্তী প্রতিবেশী দেশ। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যামং সাউথ এশিয়ান কান্ট্রিজ। এটা হচ্ছে দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে বড়। আমাদের দক্ষিণ এশিয়ায় যে তোমার 9টি দেশ আছে, আমাদের দক্ষিণ এশিয়ায় কয়টি দেশ কেউ বলতে পারো? আমাদের দক্ষিণ এশিয়ায় 9টি দেশ। দক্ষিণ এশিয়ায় কয়টি দেশ? 9টি দেশ। এর ভিতরে সার্কভুক্ত কোনটি? কয়টি? 8টি। সার্কভুক্ত হচ্ছে 8টি। ইরান সে সার্কভুক্ত না। ইরানও আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। ইরানও কি আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। In fact, India is the 7th largest country in the world. এটা আন্ডারলাইন করো। India is the 7th largest country in the world. পৃথিবীতে ইন্ডিয়া হচ্ছে সপ্তম বৃহত্তম দেশ। পৃথিবীতে ইন্ডিয়া হচ্ছে কি সপ্তম বৃহত্তম বৃহত্তম দেশ। দেশ। এই কিবরিয়া, এই ছেলেটা রেসপন্স করে না। মাহি, এই ছেলেগুলো রেসপন্স করে না। সাদেক হোসেন, সাদেক হোসেন জি কোথা? স্যার। কথা কি শুনতেছ? ইয়েস স্যার। পড়ায় হাত দাও না, বুঝলে আমাকে জিজ্ঞেস করো। কথা ইয়েস বুঝতে স্যার, পারছো? শুনতেছি স্যার। চুপচাপ বসে থেকো না, চুপচাপ বসে থেকে কোনো লাভ নাই। ঠিক আছে? তাহলে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর ভিতরে সপ্তম বৃহত্তম দেশ। কততম বৃহত্তম দেশ? সপ্তম বৃহত্তম দেশ। তাহলে ফার্স্ট কে? প্রশ্ন জানতে পারলাম ফার্স্ট কে? ফার্স্ট হচ্ছে রাশিয়া। পৃথিবীতে সবচেয়ে বড় দেশ কোনটি? রাশিয়া। সেকেন্ড পজিশনে কে? কানাডা। সেকেন্ড পজিশনে কে? কানাডা। থার্ড পজিশনে কে?
থার্ড পজিশনে আমেরিকা, ফোর্থ পজিশনে কে? ব্রাজিল। ওকে, area of area of 3 crore 2,87,590 স্কয়ার কিলোমিটার, 590 স্কয়ার কিলোমিটার। এটাকে বাংলা বললে হবে ইন্ডিয়ার আয়তন হচ্ছে 3,82,87,590 বর্গ কিলোমিটার। আন্ডারলাইন করো। তাহলে ইন্ডিয়ার আয়তন কত? 3 কোটি। ইন্ডিয়ার আয়তন কত? 3 কোটি। না না না, সরি, ইন্ডিয়ার আয়তন 3 কোটি না, ইন্ডিয়ার আয়তন 32 লক্ষ। সরি, ইন্ডিয়ার আয়তন হচ্ছে 32 লক্ষ। এটা 32 লক্ষ হবে। এখানে Yes, কমা sir. কমা একটা কমা একটা দেয় না তো এখানে। এটা হবে 32 লক্ষ 87,590 স্কয়ার কিলোমিটার। এটা আন্ডারলাইন করো। এর প্রশ্ন থাকতে পারে যে ইন্ডিয়ার আয়তন কত বর্গ কিলোমিটার? হবে কত? 32 লক্ষ 87,592 স্কয়ার কিলোমিটার। ওকে, মানে বর্গ কিলোমিটার। যার যেখানে শব্দ হবে, নয়েজ হবে, সেখানে বন্ধ করো। আর যেখানে নয়েজ হবে সেখানে বন্ধ করো। মিউট করে ফেলো, আমার এখানে ডিস্টার্ব করবে না। India is bounded the Indian Ocean on the south. India is bounded মানে ইন্ডিয়া বেষ্টিত। India is bounded মানে কি? ইন্ডিয়া বেষ্টিত by the Indian Ocean, ইন্ডিয়ান সাগর দ্বারা, on the south দক্ষিণে ইন্ডিয়ান সাগর দ্বারা, the Arabian Sea, আরাবিয়ান সাগর on the west, এর পশ্চিম দিকে হচ্ছে আরাবিয়ান সাগর। ইন্ডিয়ার পশ্চিম দিকে কোন সাগর? আরাবিয়ান সাগর। এবং দক্ষিণ দিকে হচ্ছে ভারত মহাসাগর and Bay of Bengal in the east। এবং পূর্ব দিকে হচ্ছে বে অফ বেঙ্গল। এর পূর্ব দিকে হচ্ছে কোনটি? বে অফ বেঙ্গল। তাহলে ইন্ডিয়ার চারপাশে 3টে সাগর, এর ভিতরে একটা হচ্ছে মহাসাগর। দক্ষিণ দিকে হচ্ছে ভারত মহাসাগর, পূর্ব দিকে হচ্ছে বঙ্গোপসাগর, এবং পশ্চিম দিকে হচ্ছে আরব সাগর। এবং পশ্চিম দিকে কোন সাগর? আরব সাগর। আরব ওকে, সাগর। তাহলে একটা দেশের জন্য নদী বা সমুদ্র হচ্ছে আশীর্বাদ। একটি দেশের জন্য বা একটি রাষ্ট্রের জন্য নদী, সাগর এগুলো হচ্ছে কি? আশীর্বাদ। কারণ এগুলোর উপরে তাদের অর্থনীতি ডিপেন্ড করবে, রাষ্ট্রীয় ব্যবস্থা অনেক কিছু ডিপেন্ড করবে। তাহলে ওরা 3টে নদী সাগর পেয়েছে, বঙ্গোপসাগরও পেয়েছে, ভারত মহাসাগরও পেয়েছে, ওদিকে কি আরব সাগরও পেয়েছে। ওকে, it is bordered by Pakistan to west। এর পশ্চিম দিকে হচ্ছে পাকিস্তানি বর্ডার। ইট ইজ বর্ডার্ড বাই পাকিস্তান। এর পশ্চিম দিকে হচ্ছে কি? পাকিস্তানের বর্ডার। পাকিস্তানি বর্ডার। চায়না, নেপাল এন্ড ভুটান টু দ্য নর্থ। এর উত্তরে হচ্ছে কি? চায়না, নেপাল এবং ভুটান। এটা আন্ডারলাইন করো। উত্তর দিকে হচ্ছে চায়না, নেপাল এবং ভুটান। তাই ভারতের উত্তর দিকে বর্ডার কোনটি? চায়না, নেপাল এবং ভুটানের। ওকে, বাংলাদেশ এন্ড মায়ানমার টু দ্য ইস্ট। বাংলাদেশ এবং মায়ানমার হচ্ছে পূর্ব দিকে। বাংলাদেশ এবং মায়ানমার কোন দিকে? পূর্ব দিকে। তোমরা মানচিত্রটার দিকে তাকাও, এখানে একটা মানচিত্র দেখা যাচ্ছে। মানচিত্রটা দেখো ভালোভাবে। দেখো এখানে উত্তর সাইডে কি কি আছে? আমাদের চায়না থাকবে, তারপর নেপাল থাকবে, ভুটান থাকবে, তারপরে পশ্চিম দিকে আছে পাকিস্তান, পূর্ব দিকে আছে কি? বাংলাদেশ এবং মায়ানমার। পূর্ব দিকে দেখা যাচ্ছে তার বাংলাদেশ এবং মায়ানমার দেখা যাচ্ছে। ওকে, India is the world's second most populous country after China. India is the world second most populous country after China. চায়নার পরই পৃথিবীতে ইন্ডিয়া হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ।
চায়নার পরই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ কোনটি? ভারত, ইন্ডিয়া। ইন্ডিয়া। সবচেয়ে বেশি জনসংখ্যা হচ্ছে চায়না, পৃথিবীতে সবচেয়ে বেশি জনসংখ্যা চায়না। ইটস পপুলেশন ইজ অ্যারাউন্ডেড 1.5 বিলিয়ন। এর জনসংখ্যা 1.5 বিলিয়ন না? হ্যাঁ। নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া। ইন্ডিয়ার রাজধানী হচ্ছে নিউ দিল্লি। অ্যান্ড অ্যাবাউট 3 মিলিয়ন পিপল লিভ দ্য সিটি। এবং এই শহরে প্রায় 13 মিলিয়ন পিপল বাস করে। 13 মিলিয়ন, বুঝছো? হ্যাঁ স্যার 13 মিলিয়ন মানে কত বলো? 13 লাখ। 1 মিলিয়ন মানে 10 লাখ। ঠিক আছে, 1 মিলিয়ন মানে কত? 10 লাখ। 10 তাহলে লাখ। 13 মিলিয়ন মানে কত? 1 কোটি 30 লক্ষ। 1 কোটি 30 লক্ষ। তাহলে 30 তাদের লক্ষ। এই শহরটা নিউ দিল্লি শহরে 1 কোটি 30 লক্ষ মানুষ বসবাস করে। তো এখানে তো শুধু মানুষ আর মানুষ, আর কিছু নাই, শুধু মানুষই দেখা যাবে। কথা বুঝতে পারছো? খুবই একটা ঘনবসতিপূর্ণ এলাকা। ইন্ডিয়া ইজ এ ল্যান্ড অফ এনসিয়েন্ট সিভিলাইজেশন। ইন্ডিয়া হচ্ছে প্রাচীন সভ্যতার একটি ভূমি বা দেশ। দ্য সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি অফ দিস ভাস্ট কান্ট্রি। দ্য সোশ্যাল, সামাজিক, ইকোনমিক, অর্থনৈতিক অ্যান্ড কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্য অফ দ্য ভাস্ট কান্ট্রি, এই বিশাল দেশের, ইজ দ্য রেজাল্ট অফ ইনভেশন by different races in the process of history। এবং এখানে বিভিন্ন বর্ণের মানুষগুলো কি তাদের ইতিহাসের সাথে জড়িত, তারা বসবাস করে এখানে। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্দুস ভ্যালি সিভিলাইজেশন। এটা আন্ডারলাইন করো। ইন্ডিয়ান হিস্ট্রি বিগিনস উইথ দ্য বার্থ অফ দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সভ্যতা বা ইন্ডাস উপত্যকার সভ্যতার সাথে সাধারণত এই ইন্ডিয়ার ইতিহাসটা জড়িত। ওকে, এন্ড দ্য কামিং অফ আরিয়ানস, এবং আরিয়ানসদের ইতিহাসের সাথে জড়িত। এটা আন্ডারলাইন করো, দ্য কামিং অফ আরিয়ানস। ডিউরিং দিস পিরিয়ড আরিয়ান কালচার ফ্লোরিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। ওই সময় আরিয়ান কালচারটা ফ্লোরিশড ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর এই অংশে উন্নতি হয়েছিল, বিকাশ হয়েছিল, বিকশিত হয়েছিল। দ্য 5th century saw the unification of India under অশোক। পঞ্চম শতাব্দীতে আমরা দেখি, এটা আন্ডারলাইন করে, দ্য 5th century মানে পঞ্চম শতাব্দীতে দেখেছিলাম দ্য ইউনিফিকেশন অফ ইন্ডিয়া আন্ডার অশোক। অশোকের অধীনে কি এই ইন্ডিয়াটা একত্রিত হয়েছিল। And it is in his time that Buddhism spread in many parts of Asia। এবং এই সময় এশিয়ার অনেকগুলো দেশে বুদ্ধিজম প্রথাটা ছড়িয়ে পড়েছিল। মানে আমরা যাকে বলি বৌদ্ধ ধর্ম, বৌদ্ধ ধর্ম প্রথাটা সেই অশোকের সময় থেকে কি সারা ওয়ার্ল্ডে, বিশেষ করে আমাদের দক্ষিণ এশিয়া মহাদেশে ছড়িয়ে পড়েছিল। এটা আন্ডারলাইন করে রাখো। আন্ডারলাইন করছো? In the 8th century, 18 শতাব্দীতে ইসলাম কেম টু ইন্ডিয়া। 8ম শতাব্দীতে, ইন দ্য 8th century, 8ম শতাব্দীতে ইসলাম কেম টু ইন্ডিয়া। ইন্ডিয়ায় ইসলাম আসে ফর ইটস ফার্স্ট টাইম। বাই দ্য 11th century, ইট হ্যাড ফার্মলি এস্টাবলিশড। এবং 11 শতাব্দীতে এটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এটা আন্ডারলাইন করো। তাহলে ভারতীয় উপমহাদেশে ইন্ডিয়া এসেছিল 8ম শতাব্দীতে, কিন্তু এটা দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছিল 11 শতাব্দীতে। ওকে, আন্ডারলাইন করো। স্যার করছি। ইন 1206 মানে 1206 অথবা 1206 মানে 1206, কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড দিল্লি সালতানাত। কুতুবউদ্দিন আইবেক কি দিল্লি সালতানাতটা কি করেছিল? প্রতিষ্ঠা করেছিল। কুতুবউদ্দিন আইবেক ফাউন্ডেড দ্য দিল্লি সালতানাত।
কুতুবউদ্দিন আইবেক দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেছিল। দিস ওয়াজ ফাইনালি সাকসিডেড, এটা চূড়ান্তভাবে সফল হয়েছিল বাই দ্য মুঘল এম্পায়ার, মুঘল সম্রাটের দ্বারা। দিস ওয়াজ ফাইনালি সাকসিডেড, এটা ফাইনালি সফল হয়েছিল বাই দ্য মুঘল এম্পায়ার ইন 1526 অথবা 1526 1526 সালে, under which India once again achieved a large measure of political unity. It was in the 17th century, মানে 17 শতাব্দীতে, it was in the 17th century 17 শতাব্দীতে the European came to India, ইউরোপীয়রা ইন্ডিয়ায় আসে। This coincided with the disintegration of the Mughal Empire, paving the way for supremacy of the English, the French, the Dutch, the Portuguese, who are vying with each other to gain control of India. যারা সবাই কি কন্ট্রোল, ইন্ডিয়াকে কন্ট্রোল করেছিল, নিয়ন্ত্রণ করেছিল। ওকে, the English emerged as the victors. ইংলিশের এখানে আবির্ভাব হয়েছিল কি ভিক্টরস হিসেবে, এটা আন্ডারলাইন করো। দ্য ইংলিশ এমার্জ অ্যাজ দ্য ভিক্টরস, ইংলিশের এখানে আবির্ভাব হয় কি হিসেবে, বিজয়ী বেশে, মানে ইংলিশটা অতপ্রতভাবে এই ভারতীয় উপমহাদেশের সাথে জড়িয়ে যায়। ইন 1774 ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এটা আন্ডারলাইন করো, কারণ ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল কে ছিল? ওয়ারেন হেস্টিংস। ইন 1774, এটা আন্ডারলাইন করো, ইন 1774 ওয়ারেন হেস্টিংস ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। তাই ইন্ডিয়ার প্রথম গভর্নর জেনারেল নিয়োগ দেওয়া হয় কাকে? ওয়ারেন হেস্টিংসকে, মনে থাকবে। এটা বিভিন্ন পরীক্ষায় আসে যে ভারতীয় উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল কে? ওয়ারেন হেস্টিংস, ওয়ারেন হেস্টিংস। ওকে, in 1876 Queen Victoria was given the title Empress of India by the British Parliament and India came under the British rule. তাহলে ইন্ডিয়া ব্রিটিশ রুলের অধীনে কত সালে চলে আসে? 1876 সালে, এটা আন্ডারলাইন করো। In 1876, Queen Victoria was given the title Empress of India. India title the Empress of India, মানে ইন্ডিয়ার রাজত্ব। By the British Parliament and India came under the British rule. ব্রিটিশ পার্লামেন্টের অধীনে এবং ব্রিটিশ রুলের অধীনে আমাদের এই ইন্ডিয়াটা চলে যায়। The British ruled India for nearly 200 years. ব্রিটিশরা আমাদের এই বাংলাদেশকে, ভারতীয় উপমহাদেশকে, বিশেষ করে পাকিস্তান, ইন্ডিয়া এবং বাংলাদেশকে প্রায় 200 বছর শাসন করেছিল, মানে 190 বছর তারা শাসন করেছিল। ওকে, this period was marked by India's struggle for independence. এই সময়টাকে চিহ্নিত করা হয় ইন্ডিয়ার সংগ্রাম, যেটা তারা স্বাধীনতার সংগ্রাম। ইন্ডিয়া কিভাবে স্বাধীনতা অর্জন করবে ব্রিটিশদের কাছ থেকে, সে বিষয়ে তারা এখানে কি করেছিল? সংগ্রাম করেছিল। থ্রু সিরিজ অফ হেরোইক অ্যান্ড পেট্রিক মুভমেন্টস টু রিস্টোর ফ্রিডম, ইন্ডিয়া গট ইট ইন্ডিপেন্ডেন্স 1947। থ্রু আ সিরিজ অফ হেরোইক, এক সিরিজ হেরোইকের কারণে, বীরত্বের কারণে, পেট্রিয়টিক মুভমেন্ট এবং দেশপ্রেমিক আন্দোলন কারণে, এটা আন্ডারলাইন করো। সিরিজ অফ হেরোইক অ্যান্ড পেট্রিয়টিক মুভমেন্ট, বীরত্বপূর্ণ এবং দেশপ্রেমিক পূর্ণ আন্দোলনের মাধ্যমে তারা তাদের দেশকে স্বাধীন করেছিল। কত সালে? 1947, 1947 সালে। কত সালে? 1947 সালে, মনে থাকবে। 47 সালে, 1947 সালে। The culture of India is one of the oldest. ইন্ডিয়ার সংস্কৃতিটা হচ্ছে খুবই পুরনো।
and the most unique in the world, এবং পৃথিবীতে খুবই ইউনিক মানে কৌতূহল, ইউনিক মানে কি কৌতূহল, এটা আন্ডারলাইন করো, the most unique in the world. There is amazing cultural diversity, এখানে আছে চমৎকার বিস্ময়কর সাংস্কৃতিক বৈচিত্র্য থ্রুআউট দ্য কান্ট্রি, সারা দেশে এখানে কি সাংস্কৃতিক বৈচিত্র্য আছে। যেমন পশ্চিমবঙ্গের কালচার একটা, দিল্লির কালচার একটা, তামিলনাড়ুর কালচার একটা, কেরালার কালচার আরেকটা, ঠিক আছে, রাজস্থান যে রাজ্যটা তাদের সেটার কালচার আরেকটা। ওদের রাজ্য কত বর্তমানে? ওদের 27টি রাজ্য। কতগুলো রাজ্য? ইন্ডিয়া বর্তমানে 27টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে 9টি। কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? 9টি। এবং ওদের রাজ্য বর্তমানে 27টি। কাশ্মীর, কাশ্মীরকে তারা দখল নিয়ে নিছে, কাশ্মীরও তাদের এখন একটি কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, আবার দেখো দা সাউথ, আমার বোনরা গেছে। কে কি বলো? কাশ্মীরে আমার বোনরা গেছে ঘুরতে, ঘুরতে গেছে। এখনো আছে আমার পুরা, আমার পড়ার মধ্যে দেশটা ওই জায়গায় ইন্ডিয়াতে। দেশ কাশ্মীর আপেল নিয়ে আসতে বলিও। কাশ্মীরে, কাশ্মীরে এদের দেশ না, আমার বরাম্ম ওই দেশে। ওকে, যাই হোক, তারপর দেখো the south, north and northeast have their own distinct culture and almost every state has carved out its own cultural distinction. আমি তোমাদেরকে একটু যেটা বলবো, ওদের প্রত্যেকটি রাজ্য এক একটি স্বতন্ত্রভাবে কালচার নিয়ে তারা থাকে, ওদের কালচারে বৈচিত্র্য আছে। এক একটা রাজ্যের সাথে আরেকটা কালচারের কি আরেকটা রাজ্যের কালচারে কোনো মিল নেই, একটা কালচার আরেকটা কালচার থেকে আলাদা, ভিন্ন। ওকে, there is hardly any culture in the world that is as varied and unique as India. মানে পৃথিবীতে কোনো দেশ নেই ইন্ডিয়ার মতো যেখানে এত ধরনের কালচার গুলো আছে। There are 7 major languages and 844 dialects used by the people of India. এটা আন্ডারলাইন করো। তাই ইন্ডিয়ায় প্রধান ভাষা কয়টি? 17টি। ইন্ডিয়ার প্রধান ভাষা কয়টি? 17টি। এবং উপভাষা আছে 844টি। ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে উপভাষা, এটা আন্ডারলাইন করো। 844 ডায়ালেক্ট, 844টি হচ্ছে উপভাষা, ঠিক আছে। used by the people of India, ইন্ডিয়ার জনগণের দ্বারা ব্যবহার করা হয় এতগুলো ভাষা। তাহলে ইন্ডিয়ার প্রধান ভাষা কয়টি? সবুজ বলো, ইন্ডিয়ার প্রধান ভাষা কয়টি? 17টি। 17টি কি বেটা? 17টি। ইয়েস স্যার। 17টি। ওকে, ইয়েস স্যার, 17টি। এবং উপভাষা কয়টি? 844টি। উপভাষা কয়টি? সাদেক কথা শুনছো? উপভাষা হচ্ছে 844টি। সাদেক তুমি কি কথা শুনতেছো? স্যার শুনতেছি। আমি যে আন্ডারলাইন করতে বলছি এগুলো এতক্ষণ করছো আন্ডারলাইন? হ্যাঁ স্যার। তালহা, তালহা করেছিল আন্ডারলাইন? মাহি? ইয়েস স্যার। তালহা আন্ডারলাইন করছো? তালহা ইয়েস স্যার। তখন আমি যা বলছি কয়েকটা করি নাই। কেন করো না কেন? তালহা তুমি হাফেজ না? ইয়েস স্যার। নামাজ কোথায় পড়বা? তো এমডিসি তে। তোমাদের ওই নিচে? জি। তাহলে যাও ওখানে মাঝে মধ্যে নামাজ পড়তে। তাহলে বলো, তালহা বলো, ইন্ডিয়ার প্রধান ভাষা কয়টি? ইন্ডিয়ার প্রধান ভাষা কয়টি? 17টি। ইন্ডিয়ার প্রধান ভাষা হচ্ছে 17টি। উপভাষা কয়টি? ইব্রিয়া বল, উপভাষা কয়টি? 844টি। 844টি উপভাষা, ঠিক আছে, অনেক। তারপর দেখো, ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট। দা তাজমহল, ইন্ডিয়া ইজ এ টুরিস্ট ডিলাইট মানে এটি একটি তোমার পর্যটন এরিয়া, পর্যটনদের জন্য একটি আনন্দপূর্ণ স্থান, এই জন্য এটাকে বলা হয় টুরিস্ট ডিলাইট, ঠিক আছে। দা তাজমহল, ফতেপুর
সিকরি, দা কুতুব মিনার, দা রেড ফোর্ট। রেড ফোর্ট মানে কি? লাল দুর্গ। রেড ফোর্ট মানে লাল দুর্গ। লাল বিভিন্ন পরীক্ষা আসে যে লাল দুর্গ এটি কোন দেশে অবস্থিত, তখন কি বলবা? ইন্ডিয়া ইন্ডিয়া। লাল দুর্গ এটা কোথায় অবস্থিত? ইন্ডিয়া। এই অবস্থা। Are a few of many wonders which attract people from all over the world. এখানে আরো বিভিন্ন ধরনের চমৎকার জিনিস আছে, ঐতিহ্য আছে, যেগুলো কি সারা পৃথিবীর মানুষকে আকর্ষিত করে। কাশ্মীর has been described as a paradise on earth. কাশ্মীরকে বর্ণনা করা হয়েছে পৃথিবীর স্বর্গ হিসেবে। কাশ্মীরকে বর্ণনা করা হয়েছে কি? পৃথিবীর স্বর্গ হিসেবে। কাশ্মীরকে কি হিসেবে বর্ণনা করা হয়েছে? পৃথিবীর স্বর্গ, পৃথিবীর স্বর্গ হিসাবে স্বর্গ হিসেবে বর্ণনা করা হয়েছে। পৃথিবীর সর্ব হিসাবে স্যার। হ্যাঁ, স্বর্গ মানে কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলা হয়, ভূস্বর্গ বলা হয়, কারণ কাশ্মীরের পরিবেশটা খুবই সুন্দর, আবহাওয়া, ওয়েদার, জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ, এবং কাশ্মীরের মানুষগুলো সুন্দর। কাশ্মীরের মানুষগুলো কি? খুবই সুন্দর। ঠিক আছে সুন্দর স্যার। ফোরকান একটা যাবি, কাশ্মীর যাবি ফোরকান, ঠিক আছে? ফোরকান মিয়া, তুই তখন বড় হবি, তখন কাশ্মীর যাবি, ঠিক আছে? তারপর দিয়ে দেখবি, গিয়ে কিছু করতে পারো কিনে দেখবি আর কি। হ্যাঁ, শ্বশুর বাড়ি একটা বানিয়ে ওখানে থেকে যেতে পারবি। কি বলতেছেন স্যার? তাহলে দেখ, the country of mountains, valleys, মানে ওখানে পাহাড় আছে। পাহাড় আছে। মাউন্ট The country of mountains, valleys, desert, rivers and lakes offer the richness of a mini স্যার world. ওটা দেখাবো মাউন্টেন্স। না না না, তাহলে দেখো এই ইন্ডিয়া এমন একটি দেশ, যে দেশে কি আছে? পাহাড় আছে, উপত্যকা আছে, ডেজার্ট, মরুভূমিও আছে। ওদের একটা মরুভূমি আছে, ওখানে বিশাল মরুভূমি আছে, ঠিক আছে? তারপরে রিভার্স আছে, লেকস আছে, লেকও আছে। অফার দ্য রিচনেস অফ এ মিনি ওয়ার্ল্ড উইদিন এ সিঙ্গল কান্ট্রি। একটি ছোট দেশের ভিতরে পৃথিবীর সবকিছু এখানে থাকবে। দ্য নীলগিরি মাউন্টেন্স, এটা আন্ডারলাইন করো। দ্য নীলগিরি মাউন্টেন্স, দ্য নীলগিরি পাহাড়, এটা কোথায় অবস্থিত? ইন্ডিয়ায়। বাংলাদেশের মায়ানমারও নীলগিরি নামে একটি পাহাড় আছে না? হ্যাঁ, বাংলাদেশের বাংলাদেশের বান্দরবানে নীলগিরি নামে একটি বান্দরবান, পাহাড় থাকবে। বান্দরবান। হিল স্টেশন লাইক ওটি অ্যান্ড দার্জিলিং। তাহলে দার্জিলিংটা খুবই চমৎকার এরিয়া। ইন্ডিয়ার যে দার্জিলিংটা, সেটা খুবই একটি চমৎকার এরিয়া। ওকে, the temples of South India, Ajanta and Ellora caves are the places one can explore in India. তোমরা বি নাম্বারটা ঠিক চিহ্ন দাও। ওখানে বি নাম্বারে স্যার ঠিক চিহ্ন দিয়েছো। এই বি নাম্বারের প্রশ্নগুলো দেখবা। আমি তোমাদেরকে নেক্সট টাইম আরেকটি মেসেজ করব আবার। এখন আমরা স্লাইডে চলে যাই। স্লাইড শেয়ার করতেছি, দেখো স্লাইডগুলো খেয়াল করো। আমরা যে প্যাসেজটা করলাম, সেই প্যাসেজটা সম্পর্কে এই স্লাইডটা। কনগ্রাচুলেশন, দ্য স্লাইড ইজ অ্যাবাউট ইন্ডিয়া। এটা ইন্ডিয়া সম্পর্কে, দ্য ডাইভার্সিটি অফ ইন্ডিয়া, না ইন্ডিয়ার বৈচিত্র্য সম্পর্কে স্লাইডটা তোমরা দেখবে। ওকে, বলো তো এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ কোনটি? ইন্ডিয়ান ফ্ল্যাগ 2 নাম্বারটা। ইন্ডিয়ান ফ্ল্যাগ কোনটি? 2 নম্বরটা। এই ড্রাগন, এটা কোন দেশের? ড্রাগন শ্রীলঙ্কা। ভুটান। নয়। ড্রাগন এটা ভুটানের। এইটা হচ্ছে শ্রীলঙ্কা, ঠিক আছে? স্যার এটা শ্রীলঙ্কা। চাঁদ এবং স্যার, সূর্য এটা নেপাল। কোন দেশের? নেপাল। চাঁদ এবং সূর্য এটা, এই যে চাঁদ দেখা যায়, এটা কোন দেশ? পাকিস্তান, না? ওকে, এখন তোমরা মিলিয়ে নাও কোনটা ভুটানের। এটা হচ্ছে ভুটানের, এটা ইন্ডিয়ান, এটা পাকিস্তান, এটা নেপাল, এটা শ্রীলঙ্কা। তাহলে আমরা ভারত সম্পর্কে পড়ছিলাম, ভারতের বৈচিত্র্য সম্পর্কে পড়েছিলাম। হুইচ কান্ট্রি নেমস দিস
ম্যাপ, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে ইন্ডিয়া সম্পর্কে না। আর ট্রান্সলেট ইনটু ইংলিশ, ভারত বৈচিত্র্যের মাঝে একতা, তাহলে আমরা কি লিখব? ইন্ডিয়া ইউনিটি ইন ডাইভার্সিটি, ইউনিটি ইন ডাইভার্সিটি, এটাকে ইংলিশে বললে হবে ইন্ডিয়া। আমাদের টপিকটা হচ্ছে আজকে ইন্ডিয়া ইউনিটি উইদিন ডাইভার্সিটি, ঠিক আছে? আমাদের টপিক কি তো জানো না? এই যে আমরা ইন্ডিয়ান যে তোমার ঐতিহ্য সম্পর্কে পড়লাম, এদের যে নিদর্শনগুলো সম্পর্কে, সেই নিদর্শনগুলো দেখো। এখানে তাজমহল কোনটি? এটা হচ্ছে কি তাজমহল না? দ্য সিনারিজ অফ তাজমহল, এটা হচ্ছে কি তাজমহলের সিনারি। তাজমহলের সিনারি দেখতেছো তোমরা? তাজমহলের সিনারিটা যদি ভবিষ্যতে টাকা পয়সা হয় তখন ইন্ডিয়া যাবে, গিয়ে তাজমহল দেখে আসবা, ঠিক আছে? স্যার একই রকম দেখতে তো সবগুলো স্যার। হ্যাঁ, মানে এটা হচ্ছে সামনের অংশ, এটা পিছনের অংশ, এরকম করে, ঠিক আছে? এক এক সাইড দেখাচ্ছে এখানে। এর ভিতরে কবর আছে, এর ভিতরে হচ্ছে সম্রাট শাহজাহানের কবর, মমতাজের কবর না? Yes, sir. এটা হচ্ছে ফতেপুর সিকরি, ফতেপুর সিকরি, এগুলো হচ্ছে মুসলমানদের ঐতিহ্য। ফতেপুর সিকরি যেটা, এটাও মুসলমানদের ফাতেপুর সিকরি, ওকে? মুসলমানদের এটা উপরে ছাদের অংশটা, এটা এই ফাতেপুর সিকরিকে বল। এটা হচ্ছে গিয়ে ওই সময়কার একদম জমিদারের রাজপ্রাসাদ ছিল, মানে তিনি একজন ধার্মিক জমিদার ছিলেন এবং তার রাজপ্রাসাদ ছিল। এখানে তিনি বিচারিক কার্য, ইবাদত, সবকিছু কি রাজ্য পরিচালনার কাজগুলো এখানে পরিচালনা করতো, ওকে? এগুলো হচ্ছে প্রাচীন ঐতিহ্য। ফাতেপুর সিকরির অংশগুলো দেখো, এই এটা হচ্ছে এখানে ঢোকার রাস্তা, বাগান, দেখতেছো? এটা হচ্ছে বিশাল এরিয়াটা, এই যে রাস্তা দিয়ে ঢুকবে সেখানে, দেখতেছো সবাই? সিকরি। কুতুব মিনার, কুতুব মিনারের নাম শুনছো? কুতুবউদ্দিন আইবেকের নাম শুনো না? কুতুবউদ্দিন আইবেক, ভারতীয় উপমহাদেশে কুতুবউদ্দিন আইবেক খুবই গুরুত্বপূর্ণ। সে 1200 সালের পর থেকে এখানে ইন্ডিয়া শাসন করা শুরু করেছিল। তো কুতুবউদ্দিন আইবেক সেই কুতুব মিনার, এটা দিল্লিতে অবস্থিত। এই কুতুব মিনার এটা কোথায় অবস্থিত? দিল্লিতে অবস্থিত। এই যে সেই কুতুব মিনার, যেখানে অবশ্যই আযান দিত, নামাজ পড়তো না? সেই কুতুব মিনার, সেই দেখো আজ থেকে 800 বছর আগে তৈরি করছিল, এখনো আছে। আগের জিনিসগুলো খুবই স্ট্রং। হ্যাঁ, রেড ফোর্ট, লাল দুর্গ, আমরা যে রেড ফোর্ট বলি সবসময়, যে লাল দুর্গ, এটা কোথায়? ইন্ডিয়ায় অবস্থিত না? এই সেই লাল দুর্গ, মানে কালারটা হচ্ছে লাল, তো এই জন্য এটা বলা হয় লাল দুর্গ। আর লালবাগ কেল্লা এটা কোথায় অবস্থিত? বাংলাদেশে না? লালবাগ কেল্লা কোথায়? এটা হচ্ছে বাংলাদেশের আজিমপুরে। আর রেড ফোর্ট এটা হচ্ছে লাল দুর্গ, এটা অবস্থিত দেখছো সবাই? রেড ফোর্ট, লাল দুর্গ, এই যে এক একটা অংশ, এটা হচ্ছে সামনের অংশ, পিছনের অংশ, এক পাশ আর এক পাশের অংশগুলো। কাশ্মীরি সিনারি, কাশ্মীরের দৃশ্য। কাশ্মীরকে বলা হয় পৃথিবীর ভূস্বর্গ না? এই দেখো কাশ্মীরের সিনারি, গাছপালা, পাহাড়, আকাশ, সবকিছুই সুন্দর এখানে। এই যে এখানে তাদের বাড়িঘর গুলো। কাশ্মীরকে কি বলা হয়? প্যারাডাইস, মানে পৃথিবীর স্বর্গ। এই যে ওকে, এগুলো হচ্ছে কাশ্মীরের দৃশ্য। এই যে পাহাড়ের চূড়ার ভিতরে তাদের বাড়িঘর গুলো। লিখছো?
এই যে কাশ্মীর খুবই সুন্দর একটি এলাকা। যখন ভবিষ্যতে টাকা পয়সা হবে গিয়ে ঘুরে এসো, দেখে এসো। লেক, মাউন্টেন অ্যান্ড ভ্যালি, এটা হচ্ছে মাউন্টেন, এগুলো কাশ্মীরের। আর এইগুলো কি ভ্যালি, ভ্যালি মানে উপত্যকা। ভ্যালি মানে কি, এটা হচ্ছে ভ্যালি, উপত্যকা। ভ্যালি মানে কি, আর লেক মানে কি, চারপাশে স্থলভূমি মাঝখানে পানি, সেটাকে বলা হয় লেক। এই যে লেক, এই দুটো না। আর এটা হচ্ছে কি ভ্যালি, আর এটা হচ্ছে কি মাউন্টেন, পাহাড়। এই যে পাহাড় দেখা যাচ্ছে। তাহলে ভ্যালি কাকে বলে? ভ্যালি মানে উপত্যকা, মানে দুইটা পাহাড়ের মাঝখানে যে চলাচলের স্থান, থাকা জায়গা যেটা, সেটাকে কি বলা হয়? ভ্যালি বা উপত্যকা বলা হয়। ওকে। আর চারপাশে স্থলভূমি মাঝখানে পানি, পানি সেটাকে বলা হয় লেক। সেটাকে কি বলা হয়? লেক। লেক বলা হয়। ওকে। আর এখানে এটা হচ্ছে তোমার মাউন্টেন, পাহাড়। ওকে। এই দেখো, এই যে এটা উপত্যকা, এটা হচ্ছে লেক। এইটা কি, এই দুটো লেক মানে মাঝখানে পানি না, সেটা লেক। এটা আর কি আর ফাঁকা? আর দুটি পাহাড়ের মাঝখানে, দুই তিনটি পাহাড়ের মাঝখানে যে জায়গা থাকবে সেটা কি? হ্যাঁ, উপত্যকা। সেটাকে বলা হয় উপত্যকা। সেটা কি বলা হয়? উপত্যকা। মানুষজন উপত্যকা। সেখানে বসবাস করে। আর এই যে এই অংশগুলো হচ্ছে পাহাড়, মাউন্টেন। ইন্ডিয়ান ডেজার্ট, মরুভূমি, ইন্ডিয়ান ডেজার্ট। এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট, মরুভূমি। এটা হচ্ছে ইন্ডিয়ান ডেজার্ট, মরুভূমি। ওকে। দা থর মরুভূমি, বিভিন্ন পরীক্ষা আসে। থর মরুভূমি এটা কোথায় অবস্থিত? ইন্ডিয়ায়। থর মরুভূমি এটা কোথায় অবস্থিত? ইন্ডিয়া। ইন্ডিয়া। মরুভূমি মানে কি, সেখানে কোনো গাছপালা জন্মাবে না, ফসল উৎপাদন হবে না, শুধু বালু আর বালু। শুধু একটা বিশাল মাঠ, মাঠের পর মাঠ এবং বালু আর বালু। ঠিক আছে, গরম, তীব্র গরম, সেটাকে বলা হয় মরুভূমি। সেখানে যারা বসবাস করে তাদের লাইফ স্টাইলটা খুবই কষ্টকর। যেমন এই যে এখানে তিনজন রমণী, তারা পানি আনতেছে, অনেক দূর থেকে পানি নিয়ে আসতেছে না। এটা হচ্ছে মরুভূমি Yes. এলাকায় যারা বসবাস করে তারা। ইন্ডিয়ান মরুভূমিগুলো ম্যাক্সিমাম অবস্থিত তোমার ওদের যে রাজস্থান রাজ্য, যেটা রাজস্থান, কি বলছি রাজ্যটার নাম? রাজস্থান। রাজস্থান। সেই রাজস্থান রাজ্যটা সবচেয়ে বড়, কিন্তু মানুষ খুবই কম সেখানে, কারণ মরুভূমি।